রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই তার পরিচয়টা বলতে হবে। রবীন্দ্রনাথকে জমিদার পরিবারের সদস্য বলা হলেও রবীন্দ্রনাথের পূর্বপুরুষ কখনোই জমিদার ছিল না। রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর ছিলেন ইংরেজদের 150 টাকার একজন চাকর। চাকর হিসেবে ইংরেজ সাহেবদের সব ধরনের সেবার ব্যবস্থা করতেন রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর। এই সেবার পরিধি ছিল ব্যাপক। ইংরেজরা যখন এদেশে আসে তখন তাদের সাথে আসা নারীদের সংখ্যা ছিল সীমিত। কলকাতায় অবস্থান করা ইংরেজ বাবুদের যৌন চাহিদা পূরণে রবীন্দ্রনাথের দাদা বিশেষ ব্যবস্থা চালু করেছিলেন। সপ্তাহে একদিন দ্বারকানাথ ঠাকুরের বাসায় বসত মদ আর আফিমের আসর। সেই সাথে রাতভর আনন্দ ফুর্তির জন্য রাখা হতো ভারতীয় নারীদেরকে। প্রথম দিকে নারীদের সংখ্যা কম হয় ইংরেজদের মনোরঞ্জনের জন্য নিজের পরিবারের নারীদেরকে পর্যন্ত ইংরেজদের হাতে তুলে দিতেন দ্বারকানাথ। রবীন্দ্রনাথের শারীরিক গড়নের কারণে অনেকেই মনে করেন রবীন্দ্রনাথের মায়ের গর্ভে আসা রবীন্দ্রনাথ ইংরেজদের অবৈধ সন্তান। একই অভিযোগ করেছেন ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। রবীন্দ্রনাথের সাম্প্রদায়িক উগ্রতার কট্টর বিরোধিতা করা এই অর্থনীতিবিদ বলেছেন রবীন্দ্রনাথের আসল জন্ম পরিচয় পেতে তার ডিএনএ পরীক্ষা করা প্রয়োজন। অন্যের মনোরঞ্জনের জন্য বেশ্যাবৃত্তির পাশাপাশি ঠাকুর পরিবারের নারী পুরুষদের মধ্যেও অনৈতিক মেলামেশার ব্যাপক প্রচলন ছিল। খোদ রবীন্দ্রনাথের সাথে তার ভাবি কদম্বরী দেবীর পরকীয়ার সম্পর্কের জেরে কাদম্বরী আত্মহত্যা করেছিলেন। 1883 সালে রবীন্দ্রনাথের বিয়ের 4 মাসের মাথায় তার ভাবি প্রেমের বিরহে আত্মহত্যা করেন। কাদম্বরী দেবী কোনোভাবেই চায়নি রবীন্দ্রনাথ বিয়ে করুক, কিন্তু রবীন্দ্রনাথ বিয়ে করার পর থেকেই প্রেমের বিরহে কাদম্বরী মাদকাসক্ত হয়ে ওঠেন। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী কাদম্বরীর মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত আফিম সেবনের কথা বলা হয়েছে। বিদেশি মাদক আফিমের সহজলভ্যতা প্রমাণ করে ঠাকুর পরিবারের সাথে ইংরেজদের কতটা গভীর সম্পর্ক ছিল। মূলত ঠাকুরবাড়ির জমিতে গোড়াপত্তন হয়েছিল কলকাতার বহুল আলোচিত সোনাগাছির পতিতাপল্লী, যার প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর। 2012 সালে আনন্দবাজার পত্রিকার একটি নিবন্ধ ছাপা হয়েছিল যেখানে ওই সোনাগাছিতে ঠাকুর পরিবারের মোট 43টি যৌনপল্লীর কথা বলা হয়েছে, যে ব্যবসা রবীন্দ্রনাথের জীবদ্দশা পর্যন্ত চালু ছিল বলেও পত্রিকাটিতে দাবি করা হয়েছে। ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ গোলাম আহমেদ মর্তুজা এক অনন্য ইতিহাসের অসাধারণ দ্বারকানাথ অধ্যায়ে রবীন্দ্রনাথের 3 পুরুষ ধরে চলা পতিতা ব্যবসার সবিস্তর চিত্র তুলে ধরা হয়েছে। শেষ দিকে রবীন্দ্রনাথের বেশিরভাগ সময় কাটত পতিতালয়ে, এমনকি সাহিত্য চর্চার জন্যও পতিতালয়ের পাশে একটি ঘরেই জায়গা করে নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এমনকি বিভিন্ন যৌনকর্মীদের সাথে তার শারীরিক সম্পর্কের ফলে রবীন্দ্রনাথ সিফিলিস রোগে আক্রান্ত হয়েছিলেন। আনন্দবাজার পত্রিকার বাংলা 1406 সালের 28 কার্তিক তারিখে প্রকাশিত বিশ্বজিৎ রায়ের একটি কলামে বলা হয়েছে, চুরি করে সাহিত্য রচনার মতো পতিতা সাহিত্যের উপর রবীন্দ্রনাথের মারাত্মক দক্ষতা ছিল। আরও সহজ করে বললে অশ্লীল সাহিত্যের উপর রবীন্দ্রনাথের পিএইচডি ডিগ্রি ছিল। সত্যি কথা বলতে ওই সময় বিশেষ কারণের কলকাতায় সিফিলিস রোগ খুব একটা কমন রোগ ছিল, তাই 1928 সালে অবতার পত্রিকায় রবীন্দ্রনাথের সিফিলিস রোগের বিষয়টি খুব একটা গুরুত্ব পায়নি। বলে রাখা ভালো, সিফিলিস হচ্ছে যৌন সংক্রান্ত একটি রোগ। সাধারণত বহু নারীতে আসক্ত পুরুষের ক্ষেত্রে এই রোগ হয়ে থাকে, যে কারণে ভারতের অনেকেই মনে করে থাকেন রবীন্দ্রনাথের নিত্য নৈমিত্য পতিতালয়ে যাওয়া আসার কারণেই সিফিলিস রোগ হয়েছিল। চারিত্রিক স্খলনের পাশাপাশি নৈতিকভাবেও রবীন্দ্রনাথ চরম অসৎ ছিলেন। বিশেষ করে সাহিত্য চর্চার নামে রবীন্দ্রনাথ অন্যের লেখা নকল করার কাজে সময় ব্যয় করেছেন বেশি। রবীন্দ্রনাথের লেখা যেসব সাহিত্য বিখ্যাত হয়েছে তার বেশিরভাগ এরই মধ্যে নকল হিসেবে প্রমাণিত হয়েছে। 1913 সালে রবীন্দ্রনাথ যে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটি আসলে গীতাঞ্জলির জন্য নয়, বরং গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য। মূল গীতাঞ্জলি প্রকাশিত হয় 1910 সালের 4 আগস্ট, যেখানে মোট কবিতার সংখ্যা ছিল 157টি। গীতাঞ্জলির 157টি কবিতা থেকে 50টি এবং অন্যান্য গ্রন্থ থেকে 50টি, সর্বমোট 103টি কবিতার সমন্বয়ে 1912 সালে প্রকাশিত হয় সং অফারিংস। অথচ দাবি করা হয়েছে রবীন্দ্রনাথ নাকি তার গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, যা সর্বৈব মিথ্যা। প্রতারণার এখানেই শেষ না। রবীন্দ্রনাথের বাংলা যে কবিতাগুলো ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল সেটা রবীন্দ্রনাথ নিজে করেনি। সিএফ অ্যান্ড্রুজ নামে একজন ইংরেজি লেখক রবীন্দ্রনাথের কবিতাগুলো ট্রান্সলেশন করেছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ কখনোই সেটা স্বীকার করেনি। কৌশলে তিনি অ্যান্ড্রুজের নাম দিয়েছিলেন দীনবন্ধু, যাতে কেউ বুঝতে না পারে তিনি তার লেখাগুলো ইংরেজি করতে কোনো বিদেশির সহযোগিতা নিয়েছিলেন। সেটাও সমস্যা না। ইংরেজদের পা চেটে যে গীতাঞ্জলির উপর রবীন্দ্রনাথ নোবেল জিতেছেন সেই লেখায় অসংখ্য চুরির প্রমাণ মিলেছে। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসের ভূমিকা লিখতে গিয়ে ইংলিশ কবি ইয়েটস লিখেছেন, এ ট্রেডিশন হোয়ার পোয়েট্রি অ্যান্ড রিলিজিয়ন এট দ্য সেম থিং হ্যাজ passed through the centuries, gathering from learned and unlearned metaphor and emotion and carried back again to the multitude the thought of the scholar and of the noble. গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের 26 নম্বর কবিতা এবং ইংরেজি বাইবেলের সং অফ সলোমনের দুটি শ্লোকের সাথে হুবহু মিল রয়েছে। এছাড়া সেন্ট ফ্রান্সিসের রচিত খ্রিস্টান ধর্মীয় গান ক্যান্টিকেল এবং ইংরেজি গীতাঞ্জলির 86 নম্বর কবিতার সাদৃশ্যতা রয়েছে। রবীন্দ্রনাথের বিখ্যাত উর্বশী কবিতারে রবীন্দ্রনাথ চার্লস সুইনবার্নের লেখা থেকে চুরি করেছেন। বিশেষ করে কবিতার শেষ লাইনগুলো, বৃত্তহীন পুষ্পসম আপনাতে আপনি বিকশী, কবে তুমি ফুটিলে উর্বশী, আদিম বসন্ত প্রাতে উঠেছিল মন্থিত সাগরে, ডান হাতে সুধাপাত্র বিষভণ্ডলয়ে বাম করে, তরঙ্গিত মহাসিন্ধু মন্ত্র শান্ত ভুজঙ্গের মতো পড়েছিল পদপ্রান্তে উচ্ছ্বাসিত ফনা লক্ষ শত করি অবনত।
চিত্রাকাব্যের এবার ফেরাও মোড়েও মানসিক কাব্যের বধূ কবিতা দুটো ইংলিশ বিখ্যাত কবি মিস্টার শেলি এবং ওয়ার্ডসওয়ার্থ লেখার সাথে গঠনগত ও ভাবগত অনেক মিল রয়েছে। প্রিয়রঞ্জন এবং নারায়ণ বিশ্বাসের মতে রবীন্দ্রনাথের গোড়া এবং ঘরে বাইরে দুটি কাব্যই ইংলিশ লেখকদের লেখার কপি পেস্ট। মুসলমানদেরকে নিজেদের সাহিত্য নিজেদের সৃষ্টি করার বয়ান দেয় রবীন্দ্রনাথ নিজেই মুসলমান লেখকদের লেখা চুরি করেছিলেন। রবীন্দ্রনাথের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর বিরাট একটা অংশ মধ্যযুগের মুসলিম কবিদের থেকে চুরি করা। শেখ সাদি মির্জা গালিব এবং উমর খাইয়াম সহ মুসলিম অনেক লেখকের সাহিত্য রবীন্দ্রনাথ নিজের বলে চালিয়ে দিয়েছেন। ভারত তীর্থ নামের রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতাটি পার্সিয়ান কবি জালালউদ্দিন রুমির কবিতার হুবহু নকল। শুধু বিদেশি লেখক নয়, বঙ্গদেশীয় অনেক সাহিত্যকর্ম পর্যন্ত চুরি করেছিল বিশ্বচোর রবীন্দ্রনাথ।